ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকায় হেঁটে চলা এই যুবকের নাম রাকিব হোসেন রাজ। এই বিশ্ববিদ্যালয় থেকেই বিবিএ এমবিএ করেছেন। লেখাপড়া শেষে সব মেধাবীর মতো তারও একটি স্বপ্ন ছিল। বয়স শেষ হয়ে গেছে, চাকরি অপেক্ষা করতে করতে একটা ইচ্ছা ছিল একটা গভর্নমেন্ট জব করব, বিশেষ ক্যাডার হব, কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। কৃষক বাবার মুখে হাসি ফোটাতে সর্বোচ্চ চেষ্টাও করেছেন। আমার স্বপ্ন ছিল যে বিশেষ ক্যাডার হব, কিন্তু 34তম থেকে আপনার 38তম পর্যন্ত আমি বিশেষ ট্রাই করেছি, কিন্তু আমার একটিতেও হয়নি। এত চেষ্টার পরও যখন সরকারি চাকরি ভাগ্যে জোটেনি, তখন জীবনটাই যেন বিবর্ণ হয়ে গেছে রাজের। ফ্যাকাশে হয়ে গেছে উচ্ছল আর প্রাণবন্ত মুখ। বাবা মা আশা আছে কখন ছেলে একটা চাকরি পাবে। এলাকাবাসী জিজ্ঞেস করে, বাবা তোমার খবর কি, এখনও চাকরি হয়নি কেন? তুমি একটা ভালো সাবজেক্টে পড়ছো, ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ এমবিএ করছো, তোমার চাকরি হয়নি কেন? কিন্তু তারা তো জানে না আসলে এখানে কি প্রতিযোগিতা হচ্ছে। চাকরি না হলেও জীবন থেমে থাকেনি, ছুটেছে পানির স্রোতের মতো, ক্ষয়েও যাচ্ছে দ্রুত। বয়স শেষ হয়ে গেছে, চাকরি অপেক্ষা করতে করতে একটা ইচ্ছা ছিল একটা গভর্নমেন্ট জব করব। সময় কারোর জন্য থেমে থাকে না, থেমে থাকেনি রাজের জন্য। মেধাবী রাজ যেখানে 5 বার বিসিএস পরীক্ষা দিয়েও সফল হননি, সেখানে জালিয়াতি করে যারা বিসিএস এর নাগাল পাচ্ছেন, তাদের নিয়ে মনোবঞ্চনা আর কষ্ট সীমাহীন। আমরা এত পড়াশোনা করে পাচ্ছি না চাকরি, আর তারা পড়াশোনা না করে অবৈধভাবে চাকরি পাচ্ছে, এটা আসলে খারাপ লাগার বিষয়। এই খারাপ লাগা শুধু রাজের একার নয়, তার বাবা মায়েরও। খারাপ লাগা এতটাই যে আকাশে বাতাসেও সেই আক্ষেপ ছড়িয়ে পড়ে। মার সাথে 2 বছর ধরে দেখা হয় না, কিন্তু কথা হয়, প্রত্যেক দিনই কথা হয়, প্রায় 2-3 বার কথা হয়। যখনই ফোন করি মা কেঁদে দেয়, বলে বাবা তুই বাড়িতে আয়। আমি বলি মা বাড়ি এসে কী করব? আমি যখন কথা বলবো তুমি আমার ছবি দিকে তাকিয়ে থাকবে আর কথা বলবে, তাহলেই তো হয়ে গেল। মা তাকাই থাকে আর কান্না করে, অঝরে কান্না করে, কিন্তু টাকার অভাবে যেতে পারি না। হায় রে টাকা, হায় রে চাকরি। হায় রে চাকরি, হায় রে টাকা। এই প্রশ্নের উত্তর যেমন রাজের কাছে নেই, হয়তো রাষ্ট্রের কাছেও নেই। বাস্তব সমীকরণটা যেন আরো জটিল। অর্থাৎ এই দেশে সরকারি চাকরি কতটা সোনার হরিণ, সেটা বুঝতে হলে আমাদের একটা পরিসংখ্যানের দিকে নজর দিতে হবে। তথ্য বলছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের 37তম নিয়োগ পরীক্ষায় 1226টি পদের বিপরীতে আবেদন জমা পড়ে 2.5 লাখ, আর 38তম বিসিএসে 2024টি পদের বিপরীতে আবেদন করেন 3,89,000 প্রার্থী। এর বাইরেও সরকারি প্রাথমিক শিক্ষকের জন্য 12,000 পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় 19 লাখ প্রার্থী। অন্যদিকে খাদ্য অধিদপ্তরের 1,166টি পদের জন্য আবেদন করেন 14 লাখ বেকার তরুণ তরুণী। শুরুতে রাষ্ট্রীয় সর্বোচ্চ পরীক্ষা বিসিএস নিয়ে এত কথা কেন? নিশ্চয়ই খটকা লাগছে। এই খটকা আমরা দূর করব, তবে তার আগে 1 বছর আগের অনুসন্ধান আর ইতিহাসে ফিরতে হবে। মনে করাতে হবে ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্নপত্র জালিয়াতি হতো। টিম সার্চলাইটের দীর্ঘ অনুসন্ধান বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে 2 ভাবে জালিয়াতি হয়। একটির ক্ষেত্রে পরীক্ষার আগের রাতে প্রেস থেকে প্রশ্ন ফাঁস করা হতো, আরেকটিতে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীকে বাইরে থেকে উত্তর বলে দেয়া হতো। প্রেস থেকে প্রশ্ন ফাঁসের চক্রটির আদ্যপান্ত শনাক্ত করা গেলেও নেপথ্যেই থেকে যায় ডিজিটাল জালিয়াত চক্রটি। ধরা যায়নি চক্রের হোতাদের। ভর্তি জালিয়াতি নিয়ে সিআইডির অভিযান, টিম সার্চলাইটের অনুসন্ধানী প্রতিবেদন আর গণমাধ্যমে খবর প্রকাশের পর আত্মগোপন করে এই চক্রের হোতারা। লুকিয়ে আর কতদিনই বা থাকা যায়? একে একে ধরা পড়েন ডিজিটাল জালিয়াত চক্রের সদস্যরা। তবে তাদের পাকড়াও করা সহজ ছিল না। এদের আটক করতে গিয়ে সিআইডির পাশাপাশি টিম সার্চলাইটকেও বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি বেছে নিতে হয়। পুলিশি অভিযানের মুখে মোবাইল বন্ধের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বার্তা আদান প্রদানে সতর্ক হয়ে যান চক্রের সব সদস্য। কিন্তু ভিন্ন কৌশলে ঠিকই ধরা দেন চক্রটির মাস্টারমাইন্ড ইব্রাহিম, যিনি নিজেও অনৈতিক উপায়ে সরকারি চাকরিতে প্রবেশ করেছেন।
সরকারি সব পরীক্ষায় জালিয়াতি করেছেন এমন আরো কিছু নাম বেরিয়ে এলো ইব্রাহিমের মুখ থেকে। তোমরা একসঙ্গে 36তম বিসিএসে কয়জন করেছো? 3 জন। নাম বলো। দেবাশিস রায় আর আজাদ মাহমুদ আর আমি নিজে ইব্রাহিম। আমরা জানতে পেরেছি দেবাশিস দাস বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, আজাদ মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ইব্রাহিম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন। দেবাশিস পাইছে আছেন ফার্স্ট ক্লাস একটা জব পেয়েছে, এটা ভূমি গবেষণা ইনস্টিটিউট এরকম কিছু একটা হবে, মৃত্তিকা গবেষণা আর কি। আর আজাদ ভাই পাইছে হলো আপনার প্রাইমারি স্কুলের টিচার, আমি পাইছে আছেন গভর্নমেন্ট হাই স্কুলের টিচার। শুধু 36তম বিসিএসই নয়, অন্যান্য বিসিএসও নাকি তাদের কারসাজি থেকে বাদ যায়নি। বয়সে তরুণ ইব্রাহিম চাকরিতে যোগদানের আগেই 3 কোটি টাকার মালিক হয়েছেন। তার মতো চক্রের বাকিরাও বসে নেই। এবার এক নজরে এই পুরো চক্রের কার্যক্রম সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। অনুসন্ধানের এ পর্যায়ে দেখাতে চাই কি উপায়ে এই চক্রটি বিভিন্ন কেন্দ্র থেকে ভর্তি ও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি করত। আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রশ্ন ফাঁস করতেন পিয়ন আনোয়ার ও নুরুল হক এবং ইংরেজি শিক্ষক গোলাম মোহাম্মদ বাবুল। ইডেন কলেজ থেকে ছাত্রলীগ নেত্রী আঞ্জুমান আরা অনু এবং ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল থেকে পিয়ন হাসমত ও সমাজবিজ্ঞানের শিক্ষক হোসনে আরা। ফাঁস হওয়া প্রশ্ন সমাধান হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সোহানুর রহমান সোহানের রুমে, আলিয়া মাদ্রাসার ছাত্রাবাস এবং ঢাকা কলেজের পশ্চিম হলের 303 নম্বর রুমে। অনুসন্ধান বলছে এই চক্রের মূল হোতা ছিলেন অলিভ কুমার বিশ্বাস, ইব্রাহিম, মোস্তফা কামাল, তাজুল ইসলাম, হাফিজুর রহমান এবং আয়ুব আলী বাঁধন। 6 জনের এই চক্রকে সহযোগিতা করতেন আরও প্রায় 15 জন। অলিভ বিশ্বাসের হয়ে কাজ করেন সৈয়দ শাকিল, খালিদ হাসান, সাইদুর সাইদ, প্রণয় এবং জাহাঙ্গীর। ইব্রাহিমের হয়ে কাজ করেন দেবাশিস, মাহবুব মামুন ও আজাদ মাহমুদ। মোস্তফা কামালের জন্য মাসুদ ও হাসান। তাজুল ইসলামের কাজ করেন সোহানুর রহমান এবং আয়ুব আলী বাঁধনের হয়ে কাজ করেন রাসেল ও আবদুল্লাহ রায়হান। চক্রটির কার্যক্রম যেন মাকড়সার জাল, যা ক্রমেই বিস্তৃত হয়েছে। শক্তিশালী এই নেটওয়ার্কের মূল হোতাদের দিকে এবার আমরা নজর দেব। অলিভ কুমার বিশ্বাস, বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পুশ আমলা গ্রামে। চাকরি করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সহকারী পরিচালক হিসেবে। মূল পরিচয় প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হলেও অলিভ কুমার বিশ্বাস বিশ্ববিদ্যালয় ভর্তির প্রশ্নপত্র জালিয়াত চক্রের মূল হোতা। জালিয়াতির এই ঘটনায় দেশজুড়ে হুলস্থুল পড়ে গেলে তিনি প্রায় 1 বছর আত্মগোপনে থাকেন। তবে সবশেষে সিআইডির জালে ধরা পড়েছেন। তখন হচ্ছে এই কাজগুলো ডিভাইসের মাধ্যমে হতো না, তখন হতো SMS আকারে আর কি। তখন বলতে 2012 সালের কথা। স্মার্টফোনের ব্যবহার তখনও খুব বেশি ছিল না। সে সময়ে কিভাবে এই জগতে ঢুকে পড়লেন অলিভ বিশ্বাস, সেটা তার মুখ থেকেই শুনুন। সাগর স্যার সাথে প্রথম কাজে আসি আর কি। ও আমাকে কৃষি ব্যাংকের ওইটা আমার মোবাইলে SMS আকারে পাঠাইছিল আর কি, কিন্তু আমি তখন এটা উত্তীর্ণ হতে পারিনি। তো এইভাবে হচ্ছে আমার এই 2 নম্বরই বললে আর কি এই জগতে আসলে পদার্পণ। এরপর নিজেই একটা সিন্ডিকেট গড়ে তোলেন। তাজুল ভাই নিজেও জড়িত ছিল। এইভাবে এদের সাথে মিলে আসলে একটা চক্র মতো আমাদের গড়ে ওঠে। সিন্ডিকেট মানে চক্র, যারা সবাই একে অপরের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। এই চক্রে সামাল ইব্রাহিম ছিল, আমি নিজে ছিলাম। এখন প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সম্প্রতি চাকরি হয়েছে মোস্তফা। হাফিজ জনতা ব্যাংকে আছেন তাজুল। সরকারি চাকরি করে সরকারি নিয়োগ পরীক্ষাতেই প্রশ্ন জালিয়াতি করতেন। অবিশ্বাস্য মনে হলেও বছরের পর বছর ধরে সেই কাজটি করে আসছিলেন অলিভ কুমার বিশ্বাস ও তার সিন্ডিকেট।
কোথা থেকে এবং কিভাবে প্রশ্ন আসতো সেটা এবার মিলিয়ে দেখুন অনুসন্ধানের শুরুতে দেয়া তথ্যের সাথে। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে দিত, এক পিয়ন দিত আর কি। যেহেতু আমরা জয়েন্ট ভেঞ্চারে কাজ করতাম, ওই আনোয়ার যিনি আর কি দিতেন, ইনি হয় ইব্রাহিম কিংবা আনোয়ার। এদের সাথে আগে পরিচয় ছিল, প্রথম পরিচয়টা ছিল ইব্রাহিমের সাথে আর কি। চক্রের হোতারা যেন একই পরিবারের সদস্য, সব কিছুতেই মিলেমিশে কাজ করতেন। খরচ বলতে কি, ধরেন কোশ্চেন আনার একটা খরচ, সলভিংয়ের একটা খরচ থাকতো, তো এই সব খরচ মিলে যে খরচ হতো সেগুলো আমরা সবাই সমানভাবে ওটা বিয়ার করতাম। এ যেন আগে বিনিয়োগ পরে ব্যবসা, আর লাভটাও ছিল ঈর্ষণীয়। পুরো এই প্রসেস থেকে আমার 2 কোটি মতো আসছে আর কি, মানে সম্পূর্ণ ভার্সিটি এবং নিয়োগ বাণিজ্য টাণিজ্য মিলে আর কি। চাকরির বাইরে মামুলি পরিশ্রমে এত বিশাল অঙ্কের আয়, সে পথ থেকে ফিরে আসেন কিভাবে? কখনো তো কারোরই কোনো সমস্যা হতে দেখিনি। আমি তো ব্যক্তিগতভাবে কখনো এই কাজের জন্য সমস্যায় পড়িনি। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা যেহেতু চক্রের মতো দাঁড়ায় গেছিলো, পরিশ্রম তো হতো না, কষ্ট করা লাগতো না খুব বেশি। সহজ সরল ভাষায় যেন সত্যটাই প্রকাশ করলেন অলিভ কুমার বিশ্বাস। ভাগাভাগি করে অর্থ ব্যয় করা এই চক্রের আরেক সদস্যের কাছে যাব এবার। আয়ুব আলী বাঁধন, বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ভেলারায় গ্রামে। ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ করেছেন। এই বাঁধন প্রশ্নপত্র জালিয়াত চক্রের অন্যতম সদস্য। চতুর ও কৌশলী বাঁধনকে ধরতে একটা ফাঁদ পাতা হলো, ধরাও দিলেন সেই ফাঁদে। নিউ মার্কেট এলাকা থেকে সিআইডির হাতে গ্রেফতারের পর কথা হয় বাঁধনের সাথে। ইব্রাহিম মোল্লা এবং মামুন আরেকজন ছেলে আছে, ওরা দুইজন আমাকে বলছে যে, ওরা দুইজন খুব ঘনিষ্ঠ, মানে ওরা আমাকে বলছে যে তুমি ওখানে থাকো, কমিউনিটি গলির ওই পাশে। কোন কমিউনিটি গলি? ইডেনের সামনে যে কমিউনিটি গলি, ওই গলির সোজায় যা লাইনে যা দাঁড়িয়ে থাকে, একটা লোক আসবে, এসে তোমাকে হচ্ছে ইয়ে দিয়ে যাবে, পেপার দিয়ে যাবে। কি পেপার দেবে? প্রশ্নটা। প্রশ্ন দেওয়ার পর বাঁধন কি করলেন? প্রশ্নটা নিয়ে যাওয়ার পরে ওনারা সলভ করছে, করে আমাকে ইব্রাহিম মোল্লা বলছে তুই এক কপি আমাকে পাঠাবি ছবি তুলে, আর ছবি তুলে পাঠাবি সলভ হবে। সমাধানের এক কপি কিভাবে 2 কপি হয়ে নানা জনের হাতে ছড়িয়ে পড়ে তার একটি চিত্র বেরিয়ে এলো তার কাছ থেকে। এরপর সেই প্রশ্ন নিয়ে আলিয়া মাদ্রাসায় চলে যান তিনি। প্রশ্ন পায়নি, তখনও পাইনি। না কেউ পায়নি, তখন প্রায় 10 বাজে, সবাই উদ্গ্রীব। অপেক্ষমান সবার উদ্বেগ দেখেই বাঁধন বুঝতে পারেন প্রশ্ন না পাওয়ায় সবার ভেতর কেমন হাহাকার শুরু হয়ে গেছে। সেই হাহাকারে পানি ঢালেন অলিভ কুমার বিশ্বাস। এর মধ্যে অলিভ বিশ্বাস হচ্ছে একটা কপি প্রশ্ন নিয়ে আসছে, হার্ড কপি। হ্যাঁ হার্ড কপি, মানে পরীক্ষার হল থেকে বের করে নিয়ে আসছে একটা কপি। সেদিন যেন অলিভই ছিলেন সর্বশেষ আশ্রয়স্থল। তবে ওই দিন অলিভ ত্রাতা হয়ে হাজির হলেও আরও কারা কারা এই চক্রে জড়িত তার হিসাবটা এবার মিলিয়ে দেখুন। পুরো চক্রটা হচ্ছে মানে 3 থেকে 4 জন মিলে চালায় আর কি। গোলাম মোস্তফা, ওর নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে রুস্তম, আরেকজন হচ্ছে ইব্রাহিম, আরেকজন হচ্ছে ওর নাম অলিভ বিশ্বাস, আরেকজন হচ্ছে তাজুল ইসলাম। অনুসন্ধানে মেলানো তথ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে। এই চক্রের হাত থেকে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বাদ যায়নি। একটা ডিভাইস দিচ্ছে, দেওয়ার পরে বলছে যে এটা দিয়ে পরীক্ষা দাও। প্রিলি 3 জন, রিটার্নও 3 জন, ভাইভাও 3 জন। 3 জনের চাকরি হয়ে গেছে। হ্যাঁ। আমাদের অনুসন্ধানের আরেকটি চরিত্রকে খুঁজতে এবার যেতে হবে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়। গোয়েন্দা পুলিশের সাথে টিম সার্চলাইটের একটা আলোচনা চলছে। একটু পরেই চক্রের আরেক হোতাকে গ্রেপ্তারে অভিযান শুরু হবে। পরিকল্পনা শেষে পুলিশের দলটি রওনা দিল। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কার্যালয় থেকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হলো। এরপর তাকে হাজির করা হলো স্থানীয় ডিবি পুলিশ কার্যালয়ে।
একজন সরকারি কর্মকর্তা। অপরাধ না করলে তো তাকে গ্রেপ্তার করার কথা নয়। উত্তরটা একটু পর তার মুখ থেকেই বেরিয়ে এলো। দেরি না করে মোস্তফাকে নিয়ে তার বাড়িতে রওনা দিল পুলিশ। কিন্তু বাড়ি দেখে কেমন একটা ধাক্কা লাগলো। পুরনো আমলের 3 শেড বাড়ি। তল্লাশি শেষে সিআইডির দলটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের শুরুতেই গোপন কথা ফাঁস করলেন মোস্তফা। অর্থাৎ ধরা পড়ার পর যিনি কিছুই করেননি বলে জানিয়েছিলেন, সেই ব্যক্তি এবার মুখ খুলতে শুরু করলেন। স্যার, আমি চাকরিটা পাইছি, পাশের জন ডিভাইস দিয়ে পরীক্ষা দিছে, ঠিক আছে, আমি তারটা দেখে দেখে আমি নিজে ভরাট করছি, এটা একটা আমি অপরাধ করছি। চাকরি জীবনের শুরুটাই যার হয়েছে অবৈধ পন্থায়, তার কাছে বাকি জীবনে আর কি বা আশা করা যায়? কেউ ভালো কিছু আশা করুক বা না করুক, আমরা হাল ছাড়তে রাজি নই। তথ্য রয়েছে সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতির গুরুত্বপূর্ণ সদস্য এই মোস্তফা। এর আগেও আটক হয়েছেন পুলিশের হাতে। জানতে চাই নিয়োগ পরীক্ষার প্রশ্ন কিভাবে পেতেন। স্যার, অগ্রণী স্কুল থেকে কোশ্চেন পেতাম স্যার, দামোদর গভর্নমেন্ট বয়েজ থেকে। প্রশ্নপত্র জালিয়াত চক্রের হোতা অলিভ বিশ্বাসের কথার সাথে মোস্তফার কথা মিলে যাচ্ছে। মিল পাওয়া গেল অনুসন্ধানে পাওয়া তথ্যের সাথেও। আলিয়া মাদ্রাসায় স্যার, ওখানে যে কোশ্চেনটার ব্যাপারে ছিল তাজুল ভাই, সেই কোশ্চেনটা ডিল করছিল আনার ভাইয়ের সাথে। আমি খালি স্যার ওই আলিয়া মাদ্রাসার, ঠিক আছে, আমার এক ছোটো ভাইয়ের পরিচিত ছিল, সেই জায়গায় হলটা ঠিক করে দিয়েছি আমি স্যার। যে দেশে লাখ লাখ শিক্ষিত মেধাবী বেকার, সেই দেশে ভর্তি ও নিয়োগে প্রশ্ন ফাঁস হলে মেধার মূল্যায়নটা হবে কিভাবে? মেধার মূল্যায়ন না হলেও গত কয়েক বছরে এই চক্রটি কামিয়ে নিয়েছে কোটি কোটি টাকা, গড়েছে বিলাসী জীবন। কিভাবে, কাদের সাহায্যে কেন্দ্র থেকে এই চক্রটি প্রশ্ন ফাঁস করত এবং কত সম্পদ তারা গড়েছে, তার বিস্তারিত তথ্য নিয়ে আমরা আবারও হাজির হব।